শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আসরে উপস্থিত হয়ে গেছি আমি সোমশুভ্র। আজ হঠাৎ করেই এলাম। তোমাদের সকালবেলাতে একটা স্টেটাস দিয়েছিলাম যে আজকে যদি আমি আসি তো কেমন হয়। বেশিরভাগ বন্ধুরাই বলেছ খুব ভালো হয়। সেই জন্য আমি আজকে চলে এলাম হঠাৎ করে। অমৃতা এসেছে, শম্পা এসেছিস। আচ্ছা, আমাকে একটুখানি জানাও যে আমি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা, মানে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। চৈতি বলছে অল ক্লিয়ার। আশা করি অমৃতা এবং শম্পাও আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। শম্পার কাছে একটা থামস আপ পেয়ে গেছি। শুভ সন্ধ্যা সুদীপ্তা। আজকে হঠাৎ করে চলে এসেছি কারণ আমি অনেক দিন আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি সময় সুযোগ পাই আমি চলে আসব। তো আজকে একটুখানি সময় পেয়ে গেছি, তাই চলে এসেছি। নীলাঞ্জন এসেছে, খুব ভাল লাগছে নীলাঞ্জনকে আরেকবার দেখে। পামেলা এসেছিস, সব ঠিক আছে। আচ্ছা, সব ঠিক আছে। আজকে সারাদিন ধরে খুব ঝরেছে, কম বেশি, ঝিরঝির ঝমঝম, এরকম নানানভাবে বৃষ্টি ঝরেছে। শুভ সন্ধ্যা বন্ধু নীলাঞ্জন। পামেলা বলছি অল ক্লিয়ার। তো শ্রাবণ সন্ধ্যার সারাদিন আকাশ ভীষণ অন্ধকার অন্ধকার ছিল, আবছায়া মেঘলা মেঘলা ভাব। আর যদিও গরমটা কমেনি, তাতে একদম প্যাচপ্যাচে বিশ্রী একটা গরম চলছে সব জায়গাতেই। তবু দিদি এসেছো, শুভ সন্ধ্যা দিদি। হঠাৎ করে চলে এলাম সপ্তাহের একদম শুরুতেই। আচ্ছা, নাসরিন আমেরিকা থেকে দেখছো, কি খুশি হয়েছি শুনে যে মানে গল্প হলেও সত্যি মানে ইজ গোয়িং প্লেসেস, মানে শুধু বাংলায় নয় বিদেশের মাটিতেও চলে গেছে। আজকে একটা বিদেশি ভূতের গল্পই তোমাদেরকে বলবো। গল্পটা কিন্তু খুব সাংঘাতিক, মানে একেবারে ইভল স্টোরি যাকে বলে। এর মধ্যে কিন্তু ভালো নেই, মানে একদম একদম ডার্ক একটা ইনসিডেন্ট। কিন্তু শুরু করার আগে আমি যেই কাজটি করি তোমরা সবাই জানো, আর তোমরাও যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো, সেই গোপাল সোনাকে একবার দেখিয়ে দিই। এই যে তিনি। আমরা যখনই এই ধরনের কিছু প্রসঙ্গ আলোচনা করি তখন যে সুরক্ষা বলয়ের মধ্যে থেকে আমাদের আলোচনা করতে হয়, ইনি সেই সুরক্ষা বলয়। এছাড়া ঠাকুর মা স্বামীজি এরা তো রয়েইছেন। আজকে তাহলে সেই গল্পটা বলি। আমার হঠাৎ করে মানে আজকে যখন আসবো, মানে ওই গল্পটা মনে পড়াতেই আজকে আমি এলাম। গুড ইভিনিং পূর্ণিমা। তো আমার ওই কাহিনীটা মনে পড়ে যাওয়াতে, মানে অনেক দিন আগে আমি এই কাহিনীটার একটা রিক্রিয়েশন দেখেছিলাম, মানে এটাকে তৈরি করা হয়েছিল
মানে ড্রামাটাইজ করে দেখানো হয়েছিল, সেটা আমার কাছে ভীষণ মানে ভীষণ একটা ইরি লেগেছিল। সেই জন্য আমি তখনই নোট করে রেখেছিলাম যে এই ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে আমার মনে হলো সারাদিন মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি, মানে এরকম শাওন সন্ধ্যায় ভূতের গল্প জমে কিন্তু খুব। এই মুহূর্তে বাইরে বৃষ্টি পড়ছে কিনা আমি জানি না, তবে একটু আগেও এখানে ঝমঝম করে ঝরছিল, তো হয়তো পড়ছে। তো মোটামুটি সেই জন্য এই গল্পে যেই কাহিনীটা মনে পড়ে আমার তোমাদের কাছে চলে আসা, পাছে আবার ভুলে যাই, আমি নোট করে নিয়েছি। মাঝে মাঝে একটুখানি কনসাল্ট করে নেব, একটু ডায়েরির পাতা দেখে নেব। বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। ঘটনাটা ঘটেছিল ফ্লোরিডাতে, এবং সেই সালটা হচ্ছে 2001 সাল। 2001 সালের মাসটা ছিল জুন। জুন মাসের 2001 সালে এক দম্পতি, যাদের নাম এড এবং বেথ, এরা দুজন একটি বাড়ি খুঁজতে খুঁজতে আসে এই ফ্লোরিডার একটি জায়গাতে, এবং খুব সুন্দর একটা বাড়ি পেয়ে যায়। বিদেশের বাড়িগুলো তোমরা জানো বেশ একটা কটেজ টাইপের হয়, একটু লম্বা গোছের হয়, একটা ব্যাকইয়ার্ড থাকে, সামনে অনেকটা স্পেস থাকে, গাছপালা থাকে, ফুল টুল থাকে, একটা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে। কিন্তু এই বাড়িগুলোর একটি জিনিস যেটা আমার মনে হয়, যেটা আমার শান্তিনিকেতনে গেলে মনে হয়, শান্তিনিকেতনে অনেকের প্রাইভেট প্রপার্টি আছে, সকালবেলায় যত সুন্দর লাগে, সন্ধ্যের পর থেকে যেন গাটা ছমছম করতে থাকে। কিরকম অন্ধকার অন্ধকার, লোকজন একদম নেই, নিরিবিলি, বড্ড বেশি নিরিবিলি, এরকম একটা অদ্ভুত ফিলিং হয় এই বাড়িগুলোর সামনে দিয়ে গেলে। আর এই যে বিদেশি বাড়িটির কথা বলছি, সেটিও ভীষণ নির্জন একটি স্থান। তাপসীদি, ওয়েলকাম, তুমি এসে গেছো, তোমার অপেক্ষা করছিলাম। তো এই বাড়িটি ওদের, এবারে দেখতে যেরকম ওদের ওপেন হাউস থাকে না, তখন ওরা দেখে, ভেতরটা ঘুরে টুরে সবাই দেখে, যে রিয়েল এস্টেট এজেন্ট ওদেরকে দেখাচ্ছে যে দেখো বাড়িটা তোমাদের পছন্দ কিনা। লোকেশন, আর্কিটেকচার বাড়ির সব কিছু খুব পছন্দ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস গৃহকর্ত্রীকে একটু ভাবাচ্ছে। আচ্ছা, তোমাদের তো নাম বলা হয়নি, নামটা কি বললাম এক্ষুনি? এড আর বেথ। হ্যাঁ, ভদ্রলোক পেশায় আর্মি রেঞ্জার, আর বেথ হচ্ছে তার স্ত্রী। ওরা দুজনে সাবার্বসে, শহরের উপকণ্ঠে একটি বাড়ি দেখতে এসেছে। বাড়িটি পছন্দ হয়ে গেছে, টাকা পয়সা ঠিকঠাক, বরং একটু কমের দিকে। কিন্তু বেথের কাছে একটি জিনিস খুব অদ্ভুত লাগছে। বাড়িটাকে দেখে মনে হচ্ছে হঠাৎ যেন বাড়ির ইনমেটসরা বাড়িটাকে ছেড়ে চলে গেছে। তোমরা তো সবাই জানো যে ওদের জায়গাতে বা ফার্নিশড হাউস বা ফার্নিশড ফ্ল্যাটের খুব চল আছে, যেটা এখন ভারতবর্ষেও এসে গেছে। কিন্তু এই বিষয়টা না আমার দুচক্ষের বিষ। উর্মিদি, এসো, তোমারই অভাব ছিল, তুমি এসে গেছো, খুব খুশি হলাম, এখন সম্পূর্ণ হলো। তো এই ফার্নিশড ফ্ল্যাট আমি জানি যে মানুষকে নিতেই হয় পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু আমি একদম পছন্দ করি না। কেন? তোমরা জানো যে আমি কিন্তু এনার্জিতে খুব বিলিভ করি।
এবং এই প্রত্যেকটি আসবাবপত্র আমার ব্যবহৃত যা যা সমস্ত কিছু কিন্তু আমার এনার্জিতে এগুলো চার্জড। আমি যখন এগুলোকে স্পর্শ করি, আমি যখন এগুলোকে ব্যবহার করি এবং দীর্ঘ বছর ধরে ব্যবহার করছি, আমার অস্তিত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে এই বাড়ির দেওয়ালে, এই আসবাবপত্রে, আমার ছোট্ট বাগানের গাছপালায়, আমার জামা কাপড়ে, আমার ব্যবহার্য থালা গেলাসে, সব কিছুতে ছড়িয়ে আছে। তো আমরা যখন এরকম একটা ফার্নিশড ফ্ল্যাট আমরা যাই, কিনি বা হায়ার করি বা রেন্টে আসি যখন, তখন কিন্তু আমরা বাড়িটার সঙ্গে সঙ্গে সেই বাড়িটার এনার্জিটাও আমরা কিন্তু নিজেদের মধ্যে গ্রহণ করে নিই, which is very dangerous, very very dangerous। সাধারণত আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা কিন্তু ধরো একদম ফ্রেশ বাড়ি তৈরি করলাম, তবুও তার আগে একটা ভিত পুজো হয়, বাড়ি তৈরির পরে একটা গৃহপ্রবেশ হয়, নারায়ণ পুজো হয়। মানে আমরা কিন্তু পুজো আশ্রয় দিয়ে ওই বাড়িতে আমাদের বাস শুরু করি, 3 রাত্রির থাকা, এইসব নিয়ম টিয়মগুলো আছে। আমার খুব বেশি ধারণা নেই, আমি কখনো কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাইনি, আমি একেবারে সম্পূর্ণভাবে ভারতের মধ্যেই আমার বিচরণ। তো কিন্তু আমি যতদূর শুনেছি এবং দেখেছি বিভিন্ন জায়গাতে, যে ওদের কাছে এই ফার্নিশড জিনিসকে কিনে নেওয়া বা রেন্টে যাওয়া এটা খুব সাধারণ ব্যাপার। তারা বাধ্য, মানে ওটাই সিস্টেম। হয়তো প্রপার ক্লিনজিং করে না, অনেকে ব্যাপটাইজড হয় না, অনেকের নিজস্ব চার্চ থাকে না। ওরা যেমন বিভিন্ন জন বিভিন্ন চার্চ গোষ্ঠীতে তারা বিলং করে, কিন্তু অনেকে সেই কোনো চার্চে বিলং করে না, তারা হয়তো একটু নন বিলিভার টাইপের, তারা কোনো চার্চে বিলং করে না। তো সেই জন্য কোনো কমিউনিটি ছাড়া, মানে কোনো রিলিজিয়াস কমিউনিটি ছাড়া এবং কোনো রিলিজিয়াস প্র্যাকটিস ছাড়া অনেক মানুষ আছে যে প্রপারলি ব্যাপটাইজড হয়নি বা কোনো চার্চে বিলং করে না, কোনো রিলিজিয়াস কমিউনিটির সঙ্গে নিজেদেরকে কানেক্ট করেনি, এরকম অনেক ফ্যামিলি থাকে। তাদের ক্ষেত্রে বিপদগুলো আরো বাড়ে। কাজেই তাদের ওই ব্যাকআপ ব্যাপারটা তো থাকে না, যে বিপদে আপদে পড়লে যে একটা ধর্মীয় গোষ্ঠী বা একটা ধর্মযাজকরা যারা আছেন তারা হেল্পে আসবেন, এই আধ্যাত্মিক ব্যাপারটাকে অনেকেই তারা মানেন না। তো এরা দুজনও বাড়িটায় চলে এসেছেন, কোনো রকম প্রপার ক্লিনজিং টেনজিং কিচ্ছু হয়নি, জাস্ট উঠে এসেছেন। কিন্তু বেথের খুব খারাপ লেগেছে ওই জিনিসটা দেখে, যে সমস্ত কিছু যেন ঠিক ছড়ানো ছিটানো, কিচেন, বেডরুম, লিভিং এরিয়া, সমস্ত জিনিস মানে মনে হচ্ছে এক্ষুনি ব্যবহার করে মালিক মালকিনরা বা সদস্যরা উঠে কোথাও চলে গেছে, পালিয়ে গেছে। ওই অ্যাবান্ডেন্ট হাউসগুলো যেরকম পাওয়া যায় না, সব রয়েছে, মানে ডাইনিং টেবিলে প্লেট গ্লাস সব কিছু রয়েছে, বিছানার মধ্যে সব কিছু রয়েছে, পিলো টিলো সমস্ত কিছু, কিন্তু কেউ জানি হঠাৎ করে লিভ করে গেছে। একদম। তো এই যে নাসরিনও বলছে যে ঠিক বলেছেন, বিদেশে বেশিরভাগ নতুন জায়গায় গেলে আবার নতুনভাবে ফার্নিচার কেনে। হ্যাঁ একদম। তো ওরা যেটা ছেড়ে গেল, যেটা অ্যাবান্ডেন্ট, সেইগুলোকে রেখে এবারে বেদ কি করেছে, আর ওটাকে নিজের মনে স্থান দেয়নি, ও পরিষ্কার করে ওরা যেরকম করে অনেকটা রেনোভেশন নিজেরা করে, স্বামী স্ত্রী মিলে পরিষ্কার করে টোরে নিয়ে নিজেদের বাসযোগ্য করে তুলে ওরা ওখানে চলে গেছে।
যাওয়ার কিছুদিন পর থেকে বেথের একটা মনে হচ্ছে কেউ জানি ওকে দেখছে, ওকে যেন কেউ দেখছে কোনো জায়গা থেকে, ওর একটা অস্বস্তি হচ্ছে। এবারে এই যে কেউ আমাকে দেখছে, আমার মনে হচ্ছে এরকম, এই কথাটা তো সবাইকে বলা যায় না, এটা তো কোনো কংক্রিট প্রুফ নয় যে কিছু একটা ঘটছে আমার জীবনে। মনে হচ্ছে যে হ্যাঁ দেখো, নতুন বাড়ি, নতুন জায়গা, একদম সবটাই নতুন, সেখানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তো বেথ মনে করেছে তাই বুঝি হবে। তো এইভাবে আছে, কিন্তু ও ভীষণভাবে ওর মনে হচ্ছে যে কেউ ওকে দেখছে। ও কিছুতেই বাড়িটাতে না আরাম পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না, না পেতে পেতে এক সময়তে এবারে এই যে ওর স্বামী ভদ্রলোকটি এড কাজের সূত্রে অনেকক্ষণ বাইরে কাটায়, অনেকক্ষণ, তার ফেরার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। কাজেই পুরো সময়টা বেথ কিন্তু একদম বাড়িতে একা। এবং এই অস্বস্তিটা যখন বাড়ছে, একদিন না পেরে বেথ এডকে বলে যে দেখো, আমার না খুব একটা বিচ্ছিরি ফিলিং হচ্ছে, আমি না এই বাড়িটাতে ঠিক স্বস্তি পাচ্ছি না। কি রিয়াকশন হতে পারে এদের তোমরা সবাই জানো, অবিশ্বাস। অবিশ্বাস ঠিক না, সাইকোলজিক্যাল, তোমার এটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। আসলে দীর্ঘ বছর একটা জায়গায় থেকে এসেছে, তো নতুন জায়গায় আছো, আর জায়গাটা এত নির্জন, সারাদিন একা থাকো, এত নিঝুম জায়গাতে তো তুমি আগে কখনো থাকোনি, তাই তোমার একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। বেথ আর কি বলবে, হচ্ছে, হয়তো থাকতে হবে। এবং এই করতে করতে কি হয়েছে, যে বেথ কিন্তু কনসিভ করেছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এডের কিন্তু আগে একটি বিবাহ হয়েছিল, সেই বিবাহ থেকে ওর একটি পুত্র সন্তান আছে যার নাম ম্যাট। ওদের সেপারেশনের সময় ম্যাট মায়ের কাছেই থাকে, কিন্তু মাঝে মাঝে বাবার কাছে সে বেড়াতে আসে, থাকতে আসে। গুড ইভিনিং মধুরিমা। তো সে থাকতে আসে ম্যাট। ম্যাট কিছুদিন পরে আসবে, এক্ষুনি ম্যাট আসবে না, ম্যাটের এখনো আসা বাকি আছে। বেথ কিন্তু কনসিভ করেছে। তখন তো আরো একটা লজিক, যে এখন হরমোনাল চেঞ্জেস হচ্ছে, সেই জন্য হয়তো তোমার নানান রকমের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, যে তোমার মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস আসছে, তুমি কনসিভ করেছো বলে। মানে একদম লজিক কিন্তু অল সেট, যে এই কারণে তোমার নিউ প্লেস, হরমোনাল চেঞ্জেস, ব্যাস, কাজে ইকুয়াল টু তোমার অস্বস্তি। ব্যাপারটা যে অতটা সোজা নয়, সেটা এড নিজে একদিন বুঝতে পারলো। কি করে বুঝতে পারলো? রাত্রিরে এড আর বেথ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, হঠাৎ এডের না নাকে একটা প্রচন্ড চুরুট বা সিগারের একটা গন্ধ আসছে, কেউ একটা স্মোক করছে, এবং ভীষণ একটা এয়ারটা হেভি হয়ে গেছে, এবং একটা চুরুটের ভারী গন্ধ, মানে এতটাই কটু স্মেলটা, এডের ঘুম ভেঙে গেছে। সুজা, শোন গল্প, এসেছিস, খুব খুশি হয়েছি বাবা। তো এরকম একটা গন্ধ বেরোচ্ছে। তখন এড কি করেছে, পা টিপে টিপে উঠেছে, বেথ যাতে ঘুম থেকে না ওঠে। বেথ ঘুমোচ্ছে, উঠে এ ঘর ও ঘর, এবং বাড়িটা কিন্তু বেশ বড়, বেশ কয়েকটা রুম আছে তার মধ্যে। তার মধ্যে একটা রুম আছে যেটা গেস্ট রুম। সেই গেস্ট রুমের দরজাটা কিন্তু বন্ধই থাকে। ওরা যায়, ওই হয়তো সারাদিনে একবার গেল, ওখানে হয়তো একটু ডাস্টিং ফাস্টিং করলো, আবার দরজাটা বন্ধ করে দেয়।
এরকম থাকে। মনে হচ্ছে ওই গেস্ট রুম থেকে গন্ধটা আসছে। দেখছে দরজাটা এইরকম ছোট্ট একটু ফাঁক হয়ে আছে। এড গিয়ে দরজাটা হাত দিয়ে এরকম করে খুলে দেখছে খাটের ওপর একটি লোক, একটু মধ্যবয়সী একটি লোক, এরকম ঝুঁকে বসে এরকম সিগার খাচ্ছে, আর ধোঁয়াতে ঘরটা ভরে গেছে। এবং ওই এক লহমায় ওই ধোঁয়ার মধ্যে ওই রকম একটা ফিগার দেখে, ওই এক লহমায় দেখে যেটা মনে হয়েছে খুব পেল একটা ফিগার, হোয়াইটিশ একটা ফিগার। এবং সেই লোকটাও না চকিতে এডের দিকে এরকম করে তাকিয়েছে, আর এড তো ছিবড়ি খেয়ে উঠেছে, আর এই লোকটি আর নেই, সেই ধোঁয়ায় যেন ভ্যানিশ করে গেছে। এই সময় হঠাৎ এডের পিঠে হাত। এড তো এরকম চিৎকার করে উঠেছে, বেথ কি হলো? এত রাত্রিরে তুমি উঠে কি করছো গেস্ট রুমে? তুমি গন্ধটা পাচ্ছ না বেথ? হ্যাঁ, একটা সিগারের গন্ধ না? তুমি তো স্মোক করো না, কোথা থেকে সিগারের গন্ধ আসছে? তখন এড বলছে, আমি এক্ষুনি, মানে আই হ্যাভ সিন আ ম্যান, ওই খাটের ওপরে হি ওয়াজ সিটিং, এবং ও একটা সিগার টানছিল, আমি দেখেছি। বেত তো সঙ্গে সঙ্গে, মানে আমি তোমায় বলেছিলাম এড, কিছু একটা গন্ডগোল আছে এই বাড়িটাতে, তুমি তখন আমাকে নানান রকম লজিক দিয়ে আমাকে তুমি থামিয়ে দিলে, এখন নিজে দেখলে তো। তখন এড বলছে, দাঁড়াও দাঁড়াও, অত সহজে প্যারানর্মাল, ভূত, ওই সমস্ত ভেবে নেওয়ার কোনো মানে নেই। এটা হতে পারে হয়তো বাইরে থেকে কোনো লোক আমাদের এখানে ঢুকেছে, কোয়াইট পসিবল। আমাকে চেক করতে দাও সমস্ত কিছু। চেক টেক করে মোটামুটি দেখলো সবই তো বন্ধ টন্ধ রয়েছে, কারুর তো ভেতরে ঢোকার মতো সেরকম অবস্থা নয়। তবুও একটা পসিবিলিটি, কেউ হয়তো ঢুকেছিল, কিছুভাবে একটা সে পালিয়ে গেছে। এখন যারা এ ধরনের দুষ্কৃতী, তাদের এত অদ্ভুত কিছু ট্যালেন্ট থাকে যে তোমার গায়ে হাত দিয়ে জিনিস নিয়ে যাবে, তুমি ফিলও করতে পারবে না। তো বলছে হতে পারে, কারণ দেখো ফিজিক্যাল স্মোক দেখা যাচ্ছে, স্মেলটা পাওয়া যাচ্ছে, লোকটাকে মোটামুটি পরিষ্কারভাবে সে দেখেছে। কাজেই এতগুলো ফিজিক্যাল এভিডেন্স যখন রয়েছে, তখনও ধরে নিয়েছে যে এটা কোনো মানুষেরই কাজ। তো পরের দিন কি হয়েছে, যথারীতি টাইট সিকিউরিটি ক্যাম্প বসানো, প্রত্যেকটাতে এক্সট্রা ল্যাচগুলো লাগানো, প্রত্যেকটা এতে দিয়ে করে টোরে সেটাকে সিকিউর করেছে। কারণ ওর ওয়াইফ, প্রেগনেন্ট ওয়াইফ, একা থাকবে বাড়িতে, ওর ফিরতে অনেক রাত হবে। এবং জায়গাটা কিন্তু সত্যি খুব সেক্লুডেড, অনেক দূরে দূরে নেবার্সরা থাকে, মানে একা একটা নিঝুম পুরীতে একা থাকার মতো। কিন্তু বাড়িটা খুব সুন্দর, ভেরি বিউটিফুল, একটা কোজি কটেজের মতো। এবারে কি হয়েছে, একদিন বেথ দুপুর বেলাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে ওর প্রেগনেন্সির স্টেজগুলো তো এগোচ্ছে। এবারে যত এগোচ্ছে ওর মধ্যে ফেটিগ আসছে, স্লিপি লাগছে, একটু টায়ার্ডনেস, এগুলো থাকে। তো ও সেই দুপুরবেলাতে একটু খেয়ে দিয়ে একটু দিবা নিদ্রার মতো একটু শুয়েছে। এবারে শুয়ে হঠাৎ করে ওর ঘুমটা চটকা ভেঙেছে। অনেক সময় হয় না যে একটা তন্দ্রার মতো দুপুরে আমরা হয়তো ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে একটু ঘুমটা জানি ভেঙেছে।
এবং তখনও দেখছে ও তো বিছানায় শুয়ে আছে, একজন বৃদ্ধা মহিলা এরকম করে ঝুঁকে পড়ে ওর দিকে না তাকিয়ে আছে, অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। এবং ও যখন চিৎকার করে চোখটা বড় করে খুলেছে, কেউ নেই, কেউ নেই। ওর তো মানে ওর বুকটা ধড়াস করে উঠেছে। এবারে এটা কিন্তু দুপুরবেলা হচ্ছে, হ্যাঁ, বাইরে কিন্তু একদম সানি ওয়েদার, কাঁচের জানলা দিয়ে আলো আসছে, সমস্ত কিছু। কিন্তু তুমি ভাবো, একটা ঘুম ঘুম ঘোর ঘোর চোখ তুমি জাস্ট একটু খুলেছো, আর একজন বৃদ্ধা মহিলা পুরো এরকম ছোট করে ছাটা, সাদা চুল, গ্রে হেয়ার, একটু বব কাট, এরকম করে ঝুঁকে পড়ে ওকে দেখছে। ওর না প্রথম এক লহমায় ওর মনে হয়েছে ওর শাশুড়ি মা। এবং প্রসঙ্গত বলে রাখি, এডের মা কিন্তু জীবিত নেই, হ্যাঁ, সে কিন্তু মারা গেছেন আগে। ওর মনে হয়েছে দেখে চেহারাটা অনেকটা ওই যে একটু ঘোর ঘোর ভাবে, যেটুকু বিশেষ করে ওই ছোট ছাটা সাদা চুল, একটু মানে ওই জাস্ট ধরনটা দেখে, গড়নটা দেখে তার মনে হয়েছে তার শাশুড়ি মা। কিন্তু যদি শাশুড়ি মাও হয়ে থাকেন, তিনি তো জীবিত নন। বেথ না একদম ভেতর ভেতর পুরো শুকিয়ে গেছে একদম। কি করবে? যথারীতি এড যখন এসেছে, এডকে বলেছে সমস্যাটার কথা, যে আমি এরকম দেখেছি। এড বলছে, দেখো আমি আমি বুঝতে পারছি না আমি কি করব, কারণ আমরা আমাদের সেভিংসের প্রায় সবটুকু ঢেলে দিয়েছি আমাদের ড্রিম হাউস কেনার জন্য, আর এই বাড়িকে এক্ষুনি বিক্রি করে আরেকটা উপযুক্ত বাড়ি পাওয়া, এটা তো সম্ভব নয়। এই জিনিসটা ভীষণ হয় জানো তো, মানুষ তার নিজের যত রকম সেভিংস সমস্ত কিছু লাগিয়ে দেয় একটা প্রপার্টিতে, তার ড্রিম হাউস সে দিয়ে দিয়েছে। এবারে এই এক লহমাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাওয়া তো সম্ভব না। হ্যাঁ, বাড়ির খোঁজ করা যায়, এটাকে বিক্রিও করা যায়, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। দ্যাট উইল টেক টাইম। কি করে একটা মানুষ হঠাৎ করে একদিন আমার বউয়ের ভয় লাগছে বলে আমি সব বিক্রি টিক্রি করে হঠাৎ চলে গেলাম, কোথায় যাব? আর আমার তো অত সেভিংস নেই, আমি তো সেভিংসের প্রায় সবটুকু দিয়ে এই বাড়িটা কিনে ফেলেছি। তখন বলছে, বেথ একটু বোঝো। তো বেথ বলছে, হ্যাঁ আমি জানি এড, আমি জানি আমাদের সিচুয়েশন, আমরা আমাদের সমস্ত, এটা তো তোমার একার প্রবলেম না, এটা তো আমারও প্রবলেম। আমরা একসঙ্গে মিলে আমাদের এই স্বপ্নের বাড়িটা করেছি, আমাদের সব সেভিংসটা আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি বুঝতে পারছি প্রবলেমটা কি, কিন্তু আমি কি করব? আমি তোমাকে বলছি না যে ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আমি কি করব? তুমি মানে ইউ টেল মি, আমি কি করব? তখন এড বলছে, দেখো একটু ধৈর্য ধরো, আমি দেখছি কি করা যায়। আসলে এই রকম সিচুয়েশন তো খুব নর্মাল সিচুয়েশন নয় যে একটা মানুষ ভেবে ফেললো এই প্রবলেমে একে কনসাল্ট করি অমনি সমস্ত কিছু সর্ট আউট হয়ে যাবে। এই ধরনের অদ্ভুত জিনিস, এবং বুঝতেও পারছে না যে ওরা কিছু হ্যালিউসিনেট করছে বা কিছু করছে কিনা। তো এভাবে দিন যাচ্ছে। এর মধ্যে আরেকটা দিন হয়েছে, সেই বাথরুমে স্নান। এই নিয়ে আমি আজকে একটুখানি কথা বলবো, একটা যে আবার বেথ বুঝতে পারছে যে কেউ একটা বাথরুমে স্নান করছে, পুরো জল চলছে পুরো দমে, পুরো রকমের মানে একদম স্নানের পুরো শব্দ টব্দ হচ্ছে, এবং ভেতর থেকে লক করা আছে বাথরুম। ও তো ভয়ে
পালিয়ে গেছে, খানিকক্ষণ পরে এসে দেখছে বাথরুম খোলা এবং ইউজ করা হয়েছে বাথরুমটাকে, কেউ সত্যি সত্যি স্নান করেছে। এবারে আগের দিন আমি এই গল্পটা বলেছিলাম, স্নানের একটা গল্প। অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিল যে আচ্ছা, এই স্নান করার রহস্যটা কি বলতো? তোমার কি মনে হয় যে আমরা অনেক জায়গাতে শুনি যে বাথরুমে স্নান করছে, পুকুরে ছপাং ছপাং আওয়াজ হচ্ছে, সাঁতার কাটছে। এই সাঁতার কাটার একটা গল্প আমি কিন্তু আগের একটা এপিসোডে বলেছি, আমাদের পাড়ার গল্প। কিন্তু সেই পুকুরটা না আমার বাড়ির পরে আর দুটো বাড়ি তারপরেই সেই পুকুরটা, একটা লেক মতো আছে, সেই লেকের ঘটনা এটা। ছপাং 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 করে মাঝরাত্রিরে কেউ যেন সাঁতার কেটে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক আসছে। তো এই যে জল, জল নিয়ে এত অবসেশন কেন? এবারে দেখো, আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে যেটা বুঝেছি যে আমরা 5টা এলিমেন্টে তৈরি। আমরা সবাই জানি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূত যাকে আমরা বলি। ক্ষিতি কি? মাটি। অপ হচ্ছে জল, তেজ হচ্ছে আগুন, মরুত হচ্ছে হাওয়া, আর বোম হচ্ছে স্পেস। আমরা এইগুলো দিয়ে গঠিত। এবারে যখন কোনো এনার্জি নিজেকে ম্যানিফেস্ট করে, নিজেকে জাহির করে তোমার আমার কাছে, এই এলিমেন্টগুলোর সাহায্য তাকে নিতে হয়। প্রথম এলিমেন্ট হচ্ছে ক্ষিতি, মাটি। তো আমরা অনেক সময়তে মাটির মধ্যে পায়ের ছাপ বা এরকম কিছু দেখতে পারি। কি দেখতে পারি? আমার ঘরের মধ্যে হয়তো কেউ হেঁটে গেছে, মাটি মাটি দেখা যাচ্ছে। সেকেন্ড ইজ অপ। অপ হচ্ছে জল। এই জল হচ্ছে আরেকটা এলিমেন্ট, যেই এলিমেন্টের মধ্যে দিয়ে তারা ম্যানিফেস্ট করতে পারে। ওরা যে স্নান করছে ঠিক তা কিন্তু নয়, ওরা তোমাকে জানান দিচ্ছে যে আমি আছি। কারণ আমরা জানি আত্মা কিন্তু ভেজে না, আগুনে পোড়ে না, হাওয়ায় শুকায় না। আত্মা এমন একটা, আত্মা ইজ লাইক লাইট। আলোকে যেমন ভেজানো যায় না, আলোকে শুকানো যায় না, সেই রকম আত্মা যখন নিজেকে মনে করে যে আমি লোককে জানান দেব যে আই এম হিয়ার, আমি তোমাদের কাছে আছি, তখন এই এলিমেন্টসগুলোর সাহায্য নেয়। মাটির সাহায্য নিতে পারে, জলের সাহায্য নিতে পারে, যেটাকে আমরা স্নান করা বলে মনে করছি, কিন্তু অ্যাকচুয়ালি ও আমাদেরকে বোঝাচ্ছে যে আমি আছি। এবারে হচ্ছে মরুত, হাওয়া। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, হাওয়া ভারী হয়ে যাওয়া, হঠাৎ হাওয়া আমাকে ছুঁয়ে চলে গেল, এইভাবেও সে নিজেকে জানান দেয়। মরুত। ক্ষিতি, অপ, তার মধ্যে তেজ আছে। এবারে আগুনের ব্যাপারটা একটুখানি অদ্ভুত। বলে যে আত্মারা আগুনকে একটু সমঝে চলে, মানে আগুন দিয়ে ওরা কিন্তু অ্যাজ সাচ নিজেকে ম্যানিফেস্ট করতে পারে না। আর বোম যেটা স্পেস, কাজ স্পেস দিয়ে আর কি করে ম্যানিফেস্ট করবে? কাজী ম্যানিফেস্ট করার মধ্যে হচ্ছে ক্ষিতি, অপ এবং মরুত, এই তিনটে ওদের জন্য খুব মানে ইজি এলিমেন্ট, যেগুলো দিয়ে ও নিজেকে বোঝাতে পারে যে আমি আছি। তো যাকে আমরা আত্মার স্নান বলি, যে একজন প্রেতাত্মা বা একটা এরকম এন্টিটি স্নান করছে, সে কিন্তু আসলে স্নান করছে না, সে জলের মধ্যে দিয়ে তার উপস্থিতি তোমাকে বোঝাচ্ছে যে আমি এখানে আছি।
তুমি একা নও। তো এইটা বেথের সঙ্গে ঘটল। বেথ তখন বুঝতে পারল যে না, সামথিং ইজ ভেরি রং উইথ দ্য প্লেস, ভেরি রং। বারবার করে এ ধরনের ইলিউশন, হ্যালুসিনেশনস এরকম বারবার করে হতে পারে না, কিছু তো একটা আছে। এইবারে এই সময়তে কি হলো, ও না অ্যাভয়েড করতে শুরু করলো। এই করতে করতে কি হলো, ওর প্রেগনেন্সি মানে ওর একদম অ্যাডভান্স স্টেজ হয়ে গেল। ওর থেকে একটি কন্যা সন্তানের জন্ম দিল। সেই সন্তানটির নাম রাখা হলো এমিলি। এবারে এমিলি খুব ছোট, তো এমিলিকেও নিয়ে এবারে কি করছে, ও তো বুঝতে পারছে যে আমার সিচুয়েশন খুব খারাপ। ও বাচ্চাকে নিয়ে সারা দিন ঘুরে বেড়ায় প্রামে চাপিয়ে, পুরো নেবারহুডে ঘোরে, বাইরে হয়তো ক্যাফেটেরিয়া বা রেস্তোরাঁয় কোথাও গিয়ে খেয়ে নিচ্ছে, নিজের বাড়িকে অ্যাভয়েড করছে। জাস্ট ভাবো, নিজের বাড়িতে সে ফিরতে পারছে না। সে যতক্ষণ না এড আসছে ততক্ষণ সে বাচ্চাকে নিয়ে বাইরে 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 ঘুরছে। তো এড এটা লক্ষ্য করলো, আর এডকে তো আপডেটস তো দিচ্ছে, আজকে এই হয়েছে, কালকে ওই হয়েছে। এড বলছে দাঁড়াও একটা কাজ করি। ম্যাটের তখন ভেকেশন স্টার্ট হয়েছে। ম্যাট মানে এডের আগের পক্ষের ছেলে। সে ছেলে তো বাবার কাছে এসে থাকে ভেকেশনে। সে তখন বলল ঠিক আছে, ম্যাট আসুক, কিছুদিন থাকুক, তাহলে ম্যাট এলে তোমারও মনটা একটু ভালো হবে যে বাড়িতে আরেকটা ছেলে। আর ম্যাট তো একেবারে বাচ্চা না, ম্যাট একজন টিনেজার। বললে যে ম্যাট এলে তোমার একটু ভাল লাগবে, ও সারাদিন বাড়িতেই থাকবে। বলে আচ্ছা ঠিক আছে। তো ম্যাট চলে এলো বাড়িতে। এবারে একদিন কি করেছে, ম্যাট বাইরে, ওদের যে একটা বাইরে একটা সুন্দর একটা বারান্দা রয়েছে, তার বাইরে বাগান, সেই বারান্দায় সোফার মধ্যে বসে এরকম বই টই পড়ছে, ভিডিও গেমস খেলছে। এই সমস্ত করতে করতে ও না একটু এরকম করে ঝিম মেরে ঘুমিয়ে পড়েছে দুপুর বেলায়, যেটা হয়। এবারে ম্যাটের ঘুম ভেঙেছে ওই প্রচন্ড কড়া একটা সিগারের গন্ধে, যেটা ওর বাবার সঙ্গে ঘটেছিল। ম্যাট তো কিছু জানে না, ম্যাটকে তো বলা হয়নি যে এই বাড়িটার মধ্যে কিছু প্রবলেম আছে। ভেতরে বেথ রয়েছে এমিলিকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে, আর ম্যাট বাইরে শুয়ে আছে, একটা সোফার উপরে শুয়ে আছে। সেই গন্ধটা পেয়েই না ওর ঘুম ভেঙে গেছে, এবং ও এরকম করে নিজের বাড়ির দিকে যখন উঁকি মেরে দরজার দিকে তাকিয়েছে, দরজার ফাঁক দিয়ে মনে হলো একটি লোক যেন ভেতরে এরকম সরে গেল, জাস্ট পাস করে গেল। এবং ও তো জানে এই সময় অন্য কোনো পুরুষ মানুষ ঘরের ভিতরে নেই, একমাত্র ওর স্টেপ মম রয়েছে উইথ বেবি এমিলি। তাহলে ভেতরে কে গেল? এটা ওর খুব স্ট্রেঞ্জ লেগেছে। বাবা আসাতে ম্যাট বলেছে, বাবা আজকে দুপুরে আমার সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হলো জানো। কি রে, কি হলো? আমার না ঘুম ভেঙে গেল, আমি তো বাইরে ভিডিও গেম খেলতে খেলতে আই ডোজড অফ, আমার ঘুম মতো পেয়ে গেছে। আমি হঠাৎ একটা তীব্র সিগারের গন্ধে আমার ঘুম ভেঙে যায়, এবং আমি যখন আমাদের লিভিং রুমের দিকে তাকালাম, লিভিং এরিয়ার দিকে, একটু দরজাটা ফাঁক ছিল, আমি তো বাইরে বসেছিলাম, আমি দেখলাম একজন ভদ্রলোক, ভালো করে তো দেখতে পারিনি, একটা ল্যাঙ্কি ফিগার জাস্ট পাস করে গেল, কিন্তু কেউ তো ছিল না। আমি ভেতরে গিয়ে দেখলাম তো ছিল না, বেথ আর এমিলি ছাড়া তো নো ওয়ান ওয়াজ দেয়ার। বাবার তো মুখ শুকিয়ে গেছে, বাবা তো জানে, বাবা তো ওগুলো দেখেছে নিজে।
বলে ও বাবা কিছু নয়, তুই হয়তো ঘুমের ঘোরে ভুল কিছু দেখেছিস। কিন্তু ম্যাট আর থাকতে রাজি হয় না। বাচ্চা ছেলে, ওর নিজেরও না একটা অদ্ভুত একটা ইরি ফিলিং হতে থাকে। ও বলে মানে ওর যতদিন থাকার কথা ছিল ততদিন না থেকে ম্যাট চলে গেল। এইবারে কি হলো, এর মধ্যে আবার কিছু কাণ্ড ঘটতে শুরু করেছে। এবার তো ম্যাট চলে গেছে, বেত একা। সকাল বেলায় এড কাজে বেরিয়েছে, রান্না করছে। বেত দরাম করে রান্নাঘরের সব কাপবোর্ডগুলোর দরজা দরাম করে খুলে গেল। দুম 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 করে সমস্ত মানে একসাথে সবকটার যতগুলো এতে ছিল সেগুলো খুলে গেল। মানে ও তো বেত তো চিৎকার করে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। মানে ধরো 4-5খানা রয়েছে কাপবোর্ড, ওপরে সবকটার দরজা একসঙ্গে খুলে গেল। এবং এটা সকাল বেলায়, ব্রড ডে লাইট, বাইরে পুরো সান, সবকটা এরকম কাচের দরজা খুলে গেল। এইবারে তো এডকে ফোন করেছে যে এড প্লিজ তুমি এসো, প্লিজ কাম, ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না, তুমি ফিরে এসো, আমি ভীষণ ইনসিকিউর ফিল করছি, আমার বেবি রয়েছে, আমি কি করব আমি বুঝতে পারছি না, তুমি শিগগিরই এসো। সে তো ব্যস্ত সমস্ত হয়ে, বেচারা এড কাজ থেকে এসেছে দৌড়তে দৌড়তে, ড্রাইভ করে আসতে তো কিছুটা সময় লাগে। এসে বলছে কি হয়েছে, তুমি তো জানো কি সমস্যা চলছে বাড়িতে। বলে আমি তো বাড়ি দেখছি, হোয়াট এলস ক্যান আই ডু, আমি তো দেখছি বাড়ি। বলছে তুমি আমার হেল্পলেসনেসটা বুঝতে পারছো, তুমি বেরিয়ে যাচ্ছ, আই এম অল অ্যালোন, আমার একটা ছোট্ট বাচ্চা নিউবর্ন, তাকে নিয়ে সারাদিন আমাকে বাড়িতে থাকতে হচ্ছে, আর নানান রকমের, শুধু রাত বা সন্ধ্যা বলে না, দিনের বেলা দুপুর বেলা যে কোনো টাইমে যা ইচ্ছে তাই হচ্ছে, আমি তো পাচ্ছি না, দেখো তুমি কিচেনে দেখো। এড গিয়ে দেখছে সত্যি তো প্রত্যেকটা দরজা খোলা, প্রত্যেকটা কাপবোর্ডের দরজাগুলো খোলা। এবারে না প্রচন্ড রেগে গেছে এড, প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে মানে বিরক্ত, যে হেল্পলেস, কি করবে ও না। রান্নাঘরের দেয়ালে ওই রেগে গিয়ে আমরা এরকম করে ব্যাং করি না, রেগে গিয়ে ও না রেগে গিয়ে রান্নাঘরের দেয়ালে এরম করে একটা ব্যাং করেছে, যে ধুর ভাল লাগে না, এরম করে। সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে মানে ঘরের ওই পার থেকে আরেকজন কেউ দুম করে ব্যাং করলো, ঠিক যেন ওকে আনসার দিল। মানে ভয়ঙ্কর। ভাবো দুপুর বেলায় সমস্ত ঘরে আলো ঝলমল করছে, ও রেগে গিয়ে না মানে ফ্রাস্ট্রেটেড হয়ে এড গিয়ে না তোর ভাল লাগে না এরম করে একটা ঘুষি মেরেছে। ঠিক উল্টো দিক থেকে, দেয়ালের উল্টো দিক থেকে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেই নিউটনের থার্ড লয়ের মতো এক্স্যাক্টলি একটা ব্যাং ওদিক থেকে এলো। ওর ব্যাংটা was reciprocated, ওদিক থেকে somebody banged equally hard। সঙ্গে সঙ্গে দৌড়ে দুজনে একদম মানে সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার। কারণ কি মানে তার এই দরজাটার ওর পাশেই দরজা, জানো তো, মানে দৌড়ে ওই দেয়ালের পাশেই দরজা, মানে দৌড়ে গিয়ে ওখানে চট করে দেখা যাবে, মানে 1 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডে তুমি ওই জায়গাটা রিচ করে যেতে পারো। দৌড়ে দুজন ওখানে গিয়ে দেখছে কেউ নেই, নো ওয়ান, কেউ কোথাও নেই। তাহলে হু ব্যাংড, কে দরজাটাকে আঘাত করলো? এবারে বলছি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এইবারে আর কিছুতেই ওরা পারছে না।
এবারে তখন এরা বলল যে বেথ বলছে যে কিছু একটা করি আমরা বেথ ততদিনে না সার্চ করতে শুরু করেছে প্যারানর্মাল ইনভেস্টিগেটরস কেউ আছে কিনা। বলছে এখন তো তুমি শিওর যে এটা অন্য কিচ্ছু না, সাইকোলজিক্যাল কিছু না, নাথিং অফ দ্যাট সর্ট, এটা পিওরলি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের বাড়িতে, আর এটা দিনকে দিন বাড়ছে, ডেঞ্জারাস হয়ে উঠছে, ভায়োলেন্ট হয়ে উঠছে, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে, বুঝতে পারছে। আর সবচেয়ে বড় বেশি একটা মা, তার ইনস্টিংক্ট, ওর ওই বাচ্চা এমিলি, ছোট্ট মেয়ে, সদ্যজাত শিশু, ওকে বাঁচাতে হবে আমাকে এনি হাও। এমনও নয় যে ওইটুকু বাচ্চাকে আমি রেখে আসতে পারি মায়ের বাড়ি বা কোথাও, ওইটুকু বাচ্চাকে টেক কেয়ার করবে, সেটা একদম ছোট্ট সদ্যজাত। আর এখানে এমিলি যদি বা বেথ যদি চলে যায় এমিলিকে নিয়ে মায়ের বাড়িতে, তার স্বামী এখানে একা পড়ে যাবে, স্ত্রী হিসেবে স্বামীকে ছেড়ে সে কি করে যাবে? আর ওদের আর কোথাও নেই, অনেকের থাকে না যে আর কোথাও থাকার জায়গা থাকে না, তাদের ওই হাউসটাই ইজ অল দ্যাট দে হ্যাভ। তো ওরা ভীষণ অসহায়, বলে প্যারানর্মাল ইনভেস্টিগেটর খুঁজি। এইভাবে খুঁজতে খুঁজতে ওরা একজন ডাস্টি স্মিথ বলে একজন, একটি ইয়াং লেডি একজন, কিন্তু সে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তাকে খোঁজ করলো। বলে ডাস্টি প্লিজ উই নিড হেল্প, আমাদেরকে বাঁচাও। তো ডাস্টি তো এলো তার টিম ফিম নিয়ে। এবারে ওদের কাছে ইভিপি মেশিন বলে একটা গ্যাজেট থাকে, যেটাকে বলছে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা, ইভিপি, যেটা আমি ওখানে শুনলাম। এবারে কি করলো, সেই দিয়ে ওটা কি করে, ওটা না একটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করে এবং সেটাকে ট্রান্সলেট করে ইনটু ওয়ার্ডস। মানে তুমি না শুনতে পাও যে কে আপাত দৃষ্টিতে একটা হোয়াইট নয়েজের মতো এরকম একটা কিছু নয়েজ আসে, কিন্তু তুমি যদি সেইটাকে তোমার ল্যাপটপে বা কোথাও পিসিতে আনো এবং একটা সফটওয়্যার দিয়ে, কিছু একটা আছে, একটা প্রযুক্তি দিয়ে তুমি যদি সেটাকে শোনো, ওর মধ্যে থেকে কিন্তু তুমি কথা শুনতে পাবে, ভয়েস। যদি কেউ থেকে থাকে সে উত্তর করবে। তো ইভিপি মেশিন দিয়ে ওরা যখন ইনভেস্টিগেট করলো, করে যখন ওরা শুনলো, অনেকগুলো ভয়েস পেল জগা খিচুড়ি। মানে একটা না, কিন্তু একাধিক ভয়েস পাচ্ছে, একাধিক কণ্ঠস্বর পাচ্ছে। তখন ডাস্টি তো ভয় পেয়ে গেছে যে আমরা ডিল করছি অনেকগুলো আত্মার সঙ্গে, মানে একটা আত্মা নয়, অনেকগুলো আত্মার সঙ্গে। এবারে ডাস্টি কি করলো, যেটা আমাদের দেশে নেই, ওদের দেশে এটা আমার খুব মজার লাগে, খুব সুন্দর লাগে। ওদের একজন লোকাল হিস্টোরিয়ান থাকে, যারা পুরো এরিয়াটার হিস্ট্রি জানে, লোকাল হিস্টোরিয়ান। এবং ওদের যে লোকাল লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে বই থাকে, বইয়ের মধ্যে লোকাল হিস্ট্রি পুরোটা ডকুমেন্টেড থাকে উইথ পেপার কাটিংস, ফটোগ্রাফস, নানান রকম জিনিস দিয়ে ওটা একটা স্ক্র্যাপ বুকের মতো করে একটা রাখা থাকে। ডাস্টি তলায় তলায় সেই লোকাল হিস্টোরিয়ানকে যোগাযোগ করলো, তার এতে ও গেল, ওই লাইব্রেরিতে গেল, বইগুলো নাড়াঘাটা করলো, করেও দেখলো যে ওই বাড়িতে একজন ভদ্রলোক আরেকজন ভদ্র মহিলা, আগের যারা অনেক বছর আগের, অনেকগুলো হাত ঘুরেছে এই প্রপার্টিটা, কিন্তু অনেকগুলো হাত ঘুরেছে। প্রথম দিকে যারা ছিল, মানে যাদের অরিজিনালি যারা এই বাড়িটাকে তৈরি করেছিল, সেই ফ্যামিলি থেকে একজন ভদ্রলোক আরেকজন ভদ্রমহিলার ওখানে খুব মিস্টিরিয়াস মৃত্যু হয়েছিল।
যেগুলো খুন না ন্যাচারাল ডেথ না সুইসাইড, এরকম কিছু একটা আনরিজলভড মিস্ট্রি, বুঝেছো তো? মানে জানা যায় না ঠিক কি হয়েছিল, কিন্তু ওইটা হয়েছিল ওই বাড়িতে, সেটাও জানতে পারে। এইবারে কি করে, এবারে হচ্ছে ডাস্টি দেখলো যে আমার একার কর্ম নয় কিন্তু এই এতগুলো আত্মার থেকে এই ফ্যামিলিটাকে বাঁচানো। কারণ ডাস্টি একটা ইয়াং মেয়ে, মানে এক ইয়াং মানে টিনেজার না, তবে একজন অল্প বয়সী একটা লেডি, একটা মেয়ে। তো ওর অতটা স্ট্রং নেই। তো ও কি করলো, ও যারা প্রিস্ট আছে সেরকম একজনকে নিয়ে এলো, একজন ফাদারকে নিয়ে এলো, বল দেখো একটু ক্লিনজিং দরকার। তো যথারীতি ফাদার এসে জিজ্ঞেস করছে তোমরা কোন চার্চে বিলং করো, তোমরা কি ব্যাপটাইজড? সব আনসার হচ্ছে নো, আমরা ব্যাপটাইজড নই, আমরা কোনো চার্চে বিলং করি না, চার্চ ভিজিট আমরা খুব একটা করি না। বলছে তোমাদের বাচ্চা এমিলি, তাকে ব্যাপটাইজ করার কথা ভেবেছো? বললো না এখনো তো ভাবিনি। তখন বলে আচ্ছা ঠিক আছে, এই সব সিচুয়েশনে খুব ডিফিকাল্ট জিনিসটা, কিন্তু আমি যা করতে পারি, আমি বাড়িটাকে ক্লিনজ করে দিতে পারি, ক্লিনজিং দ্য হাউস। তো এই সেজ লিফ বলে ওদের কতগুলো শুকনো পাতা থাকে, সেই পাতাগুলোকে জ্বালিয়ে এরকম এরকম করে সেই ধোঁয়াটাকে দিয়ে হোলি ওয়াটার স্প্রিঙ্কল করে, ওরা বাইবেল থেকে পাঠ করে, প্রেয়ার পড়ে, এরকম করে পুরো বাড়িটাকে ওরা ক্লিনজিং করে দিল। ক্লিনজিং করার পরে 2-3 দিন পিসফুল। এইবারে ওরা তো ভাবছে বাহ, তাহলে কাজ হয়েছে, অনেক দিন আগেই এইটা আমাদের করা উচিত ছিল, তো খুশি। ঠিক 3-4 দিন পরে আবার এই জিনিসগুলো শুরু হলো, সেই কাপবোর্ড খুলে যাওয়া, সেই বাথরুমে ছটছট করে জল পড়া, সেই স্মোকের গন্ধ, সব কিছু। এবং এবারে যেন খুব বেশি অ্যাগ্রেসিভ, ওরা বুঝতে পারছে। তখন ওরা না ডাস্টিকে আবার কনসাল্ট করলো যে ডাস্টি হয়নি, আবার ফিরে এসেছে। ডাস্টি বলছে দেখো আমার যা ধারণা, মনে হচ্ছে ওই ক্লিনজিংটাতে না ওরা আরো রেগে গেছে, রেগে গিয়ে ওরা আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। বলে কি করব, কিছু একটা ডু সামথিং। বলে দাঁড়াও। এবারে পেনসিলভেনিয়াতে একটি আরেকজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, না সে প্যারানর্মাল ইনভেস্টিগেটর না, সরি, সাইকিক, যারা বুঝতে পারে এই ব্যাপারগুলো এবং এগুলোকে কন্ট্রোল করতে পারে, সেরকম একজন, তার নাম ডেটোনা। সেই মেয়েটিকে ও ইমেল করে, ফোনে যোগাযোগ করে, সে পেনসিলভেনিয়াতে থাকে, অনেক দূরে। সে বলে তাহলে দেখো ইমিডিয়েটলি তুমি কি করতে পারো, তুমি আমাকে ওই বাড়িটার নর্মাল কিছু ফটোগ্রাফ, তুমি যাও বাইরে থেকে এমনি ছবি তোলো, ভেতর থেকে কয়েকটা স্ন্যাপ নাও, নর্মাল কিছু স্ন্যাপ তুমি আমাকে পাঠাও, আমি দেখছি, আমি ছবিগুলোতে হাত দিয়ে যেভাবে ওর যা প্রক্রিয়া আমি দেখছি। চট জলদি ছবি তোলা হয়ে গেল, সেগুলোকে মেল করা হয়ে গেল। এইবারে ডেটোনার কাছে যখন মেলটা গিয়ে পৌঁছেছে, ও যখন ওই জাস্ট ওই এনভেলপটা বার করেছে, ও বলছে যে আমি না বুঝতে পারছি যে পুরো খামটা ইটস পালসেটিং, খামটা কাঁপছে আমার হাতে, থর করে খামটা কাঁপছে। ইম্যাজিন, যে খামে করে ছবিগুলো এসেছে, ছবি সমেত খামটা, মানে একেবারে এরকম কাঁপা না, মানে যেই থর করে একটা হালকা ভাইব্রেশন, যেটা একজন সাইকিক ফিল করতে পারে,
সাইকিক ফিল করছে যে হাতে খামটা কাঁপছে। এবারে সে যখন এক একটা ছবি নিয়ে ছবিগুলোতে এরকম হাত দিয়ে এরকম করে বোঝার চেষ্টা করছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এবং বিকট বিকট ভিশনস আসছে ওর কাছে। ও তখন না মানে মানে ও পারছে না, জানো তো, মানে ও ছবিগুলোকে এক একটা করে 1 by 1 ছবিগুলোকে নিয়ে ও যে বা সেগুলোকে নিয়ে বসবে, ও বসতেই পারছে না, ওর ফিজিক্যাল পেন হচ্ছে, ওর মাথা ফেটে যাচ্ছে, ওর মাথা ঘোরাচ্ছে, শরীর খারাপ লাগছে, ছবিগুলো কাঁপছে, ওর হাত থেকে ছবি পড়ে যাচ্ছে, ও পাচ্ছে না। তখন ও কি করছে, একে ডাস্টিকে ফোন করে বলছে যে ডাস্টি যে আছে ওখানে, এটা শুধুমাত্র কোনো আত্মার কাজ না, ওখানে ডিমনিক প্রেজেন্স আছে, তুমি ইমিডিয়েটলি ওদেরকে বাড়ি ছাড়তে বলো, আমরা কিন্তু কোনোভাবে হেল্প করতে পারবো না। তখন ডাস্টি বলছে তুমি কি আসতে পারো ফিজিক্যালি পেনসিলভেনিয়া থেকে? বলছে আমি এসে কোনো লাভ হবে না, আমি ছবি সহ্য করতে পারছি না, আমি কি করে সামনে ফেস করব, আমার সে পাওয়ারটাই নেই। এবং যেই এন্টিটি ওখানে রাজ করছে সে এন্টিটিটা ডিমনিক এন্টিটি, এটা কোনো সাধারণ সোল নয়, কিছু সোলও রয়েছে, কিন্তু তাদের ওপর দিয়েও যিনি যাচ্ছেন এবং পুরো ব্যাপারটা যার রাজত্ব, তিনি হচ্ছেন একটা ডিমনিক এন্টিটি। তার সঙ্গে আমি তুমি কেউ পেরে উঠবো না, ইমিডিয়েটলি ওদেরকে বাড়ি ছাড়তে বলো। এইবারে হয়েছে কি, এই ঘটনাটা যখন ডেটোনা আর ডাস্টির মধ্যে ঘটছে, মেল করা, ফোন করা, এই সমস্ত জিনিসগুলো চলছে, বাড়িতে কি হচ্ছে, বাড়িতে চারিদিকে ক্যামেরা বসিয়ে রেখে গেছে ডাস্টি, যেগুলো রেকর্ড করছে কি ঘটছে বাড়িতে। এবারে ডাস্টিকে দেখানোর আগে বেথ আর এড নিজেরা দেখছে যে কি ঘটছে। এইবারে দেখছে ওদের যে নার্সারি, মানে যেখানে এমিলির ক্রিবটা রয়েছে, যেখানে এমিলি থাকে, এমিলি শুয়ে আছে, ওরা দেখছে, মানে আমার গুজবাম্পস হচ্ছে এই দৃশ্যটা ভেবে, কারণ আমি তো ওটা একটা ড্রামাটাইজড ফর্ম দেখেছি, একটা কালো ফিগার, একটা ছায়া মূর্তি, জানো, ছেলে বা মেয়ে কিছু বোঝা যাচ্ছে না, যেন পুরোটা না একটা রোবের মতো ঢাকা, সে এসে এমিলির ওই ক্রিবটার মধ্যে, এমিলির বেবি কটটার মধ্যে না এরকম করে ঝুঁকে পড়ছে। এটা দেখে তো বেত করে চিৎকার করে উঠেছে, মানে ওর বাচ্চা ডেঞ্জারে আছে, এবং দৌড়ে গিয়ে বাচ্চাকে তুলে, মানে খাবলে তুলে নিয়েছে, দরজাটা দমাস করে বন্ধ হয়ে গেছে মুখের উপর, মানে আরেকটু হলে বাচ্চা সমেত দরজাটা বন্ধ হয়ে যেত। এইটাও আমি বুঝি না এই সাহেব মেমদের, তোরা যখন জানিস একটা বাড়ি হন্টেড, তোরা যখন জানিস যে এত কিছু ট্রাবল হচ্ছে, আলাদা নার্সারি, আলাদা বেবি কট, বাচ্চাকে আলাদা করে রাখা, এই ন্যাকামিটা কেন? আমি সত্যি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে তুমি তো সেই সময় অন্তত তুমি তো বাচ্চাটাকে, আর ও তো একটা সদ্যজাত শিশু, কত কিছু মাস বয়স, তাকে তো তুমি তোমার সঙ্গে রাখবে। এমনকি তোমার যদি টিনেজার বাচ্চাও হয়, তাকে তো তোমরা একটা ঘরে থাকো, একসঙ্গে থাকো, তবে না একটা বাড়ির মধ্যে এই রকম হয়ে যাচ্ছে আসুরিক কাণ্ড, আর ওরা বাচ্চাকে রেখে দিয়েছে একটা আলাদা ঘরে, নার্সারি করে তার ক্রিবের মধ্যে। এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখেছি, জানো তো, মানে এই ফিল্মসে বলো কি এই হন্টিং সিরিজগুলোতে বলো, এই বাচ্চাকে আলাদা রাখার ওদের যে কেন এই ন্যাকামোটা, আমি সত্যি বুঝতে পারি না।
আচ্ছা, যদি বেবি কটেই রাখতে হয়, তুই তো তোর তোর ঘরের মধ্যে তো তোর খাটের পাশে তো বেবি কটটা রাখবি, অন্তত ক্রিবটা তো তুই খাটের পাশে রাখবি। ঠিক বলেছ নীলাঞ্জন, ভোগবাদী জীবন। এত কি যে নিজের বাচ্চাকে, নিজের রক্ত মাংসের বাচ্চাকে একটা আলাদা করে রাখা। আর যখন তুমি দেখছো এই ধরনের ভয়ঙ্কর ফেনমেনা গুলো ঘটছে তোমার বাড়িতে, তোমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে, কি হতো ভাবো তো যদি বাচ্চাটা ভেতরে থেকে যেত আর দুম করে দরজাটা বন্ধ হয়ে যেত। এই সময়তে এড আবার মানে বুঝতেই তো পারছো, মানুষ যখন রেগে যায়, পুরুষ মানুষ, তার ফ্যামিলির ওপর হামলা হচ্ছে, তার বাচ্চার ওপর, তার স্ত্রীর ওপর রীতিমতো টর্চার চলছে, ও রেগে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সেই যে দুম করে ব্যাং করেছিল দেওয়ালে, ও সেরকম রেগে গিয়ে না ওর একটা এরকম গান নিয়ে, ওদের কাছে থাকে একটা গান নিয়ে, আমি এক্ষুনি দেখবো কে আছো সামনে, মানে সামনে এসো, আমার যদি সাহস থাকে আমার সামনে তোমার ম্যানিফেস্টেশনস দেখি, এসো দেখি, আমিও দেখে নেব কি হয়। যা হয়, একটা পুরুষ মানুষ যখন দেখে তার বউ বাচ্চা সংকটে, সে তখন মানে আলটিমেট জায়গাতে চলে যায়। সে না তখন একটা গান নিয়ে বেরিয়ে পড়েছে দেখি, এবং তখন কিন্তু রাত হয়ে গেছে। ঠিক সেই সময়তে যখন ওই যে চিৎকার করে বলে গানটা নিয়ে বেরিয়েছে, ছাদের ওপর দিয়ে না ধুপ 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 করে কেউ দৌড়ে যাচ্ছে। জানলাগুলো এরকম র্যাটল করছে, জানলাগুলো খটখট 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 করে কাঁপছে, ছাদের ওপর দিয়ে কেউ দুম 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 করে দৌড়চ্ছে। আর ও তো না সেই গানটা নিয়ে দৌড়ে বেরিয়ে এসে বাইরে এসে চিৎকার করছে যে আমার সামনে এসো, আমার সামনে তুমি ম্যানিফেস্টেড হও, আমি দেখি তুমি কে, কত তুমি আমাদেরকে জ্বালাবে আমি দেখি। আর ঠিক সেই সময়তে ক্লাইম্যাক্সে ডাস্টি ঢুকছে গাড়িতে করে, বলছে এড প্লিজ ডোন্ট চ্যালেঞ্জ দ্য এন্টিটি, তুমি এন্টিটিটাকে চ্যালেঞ্জ করো না, এটা সাধারণ এন্টিটি না, ইটস এ ডিমন। বলে তুমি ফর গড সেক আন্ডারস্ট্যান্ড, এটা এর সাধারণ আত্মা নয়, তুমি ডিমনিক এন্টিটির সঙ্গে তুমি তাকে কমব্যাট করতে যাচ্ছ। এই ধরনের ফাউল ল্যাঙ্গুয়েজ তুমি যখন বলবে বা তুমি যখন তাকে অ্যাটাক করতে যাবে, ও ডেঞ্জারাস হয়ে যাবে, ও তোমার পুরো তছনছ করে দেবে তোমাকে, এটা অশুভ শক্তি। তখন বললে এক্ষুনি বেরো, তুমি এক্ষুনি দিয়ে বেতকে চিৎকার করলে, বেত তুমি এমিলিকে নিয়ে এক্ষুনি বেরো বাড়ির থেকে। বেত আর এমিলি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে, বলে তুমি আর একদম ভেতরে কিচ্ছু নাই, আমার গাড়িতে ওঠো, কোথায় তোমাদের কোন রিলেটিভের বাড়িতে যেতে চাও চলো, আমি সেখানে তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি। তো ওদের তো নিজেরই গাড়ি ছিল, গাড়ি চালিয়ে ওরা ওই বেথের মায়ের বাড়িতে ওরা গিয়ে সপরিবারে উঠল। কি হলো, সেই যে বেত এসে দেখেছিল কেউ যেন সব কিছু রেখে, মানে খাবার টেবিলে প্লেটটা পর্যন্ত রেখে দৌড়ে পালিয়ে চলে গেছে আগের ওনার্সরা, এক্স্যাক্টলি সেই জিনিসটাই ওদের জীবনে ঘটলো। ওই বাচ্চার ক্রিব, খাবার জায়গা, রান্নাঘরের জিনিসপত্র, সুটকেস, সমস্ত কিছু রেখে ওরাও রাতের অন্ধকারে পালিয়ে গেল। এবং পরের দিন একদম সকালে সকালে অনেকে মিলে এসে নেসেসারি যেগুলো, যে কাগজপত্র বাকি, সেইগুলোকে নিয়ে ওরা চলে যায়, নেভার টু রিটার্ন। আর কখনো ওরা ফিরে আসেনি ওই বাড়িতে। ওই বাড়িটা কি হয়েছে, এখন কে আছে, পরে কেউ এসেছিল কিনা, আর কিচ্ছু কিন্তু জানা যায়নি। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল এই এড আর বেথের জীবনে। এই গল্পটার ড্রামাটাইজেশনটা আমি দেখেছিলাম, জানো, মানে দেখে আমার এত বীভৎস ছিল।
আর সবচেয়ে না এই লাগছিল ওর অসহায়তাটা, মানে আমি ফিল করতে পারছিলাম যে একটা গোটা ফ্যামিলি যখন এভাবে থ্রেটেন্ড হয় বাই সামওয়ান যাকে তুমি দেখতে পাচ্ছ না, ধরতে পাচ্ছ না, অসীম ক্ষমতাশালী কেউ একজন, এবং তুমি কিচ্ছু করতে পারছো না, তখন যে কি অসহায় লাগে। মানে সাইকিক পর্যন্ত জবাব দিয়ে দিয়েছে যেটা আমার কম্য নয়। আর প্যারানর্মাল ইনভেস্টিগেটরও, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটর ঠিক ক্লাইম্যাক্সে এসে পড়ে, এসে ওদেরকে তখন যদি বার করে নিয়ে না যেত ডাস্টি স্মিথ, তাহলে যে এড, বেথ, এমিলির কি হতো ভগবানই জানে, ভগবানই জানে। যাই হোক, আজকে তারা সবাই সুস্থ সবল আছে, অন্য একটি বাড়িতে আছে। প্রচুর ক্ষতি হয়েছে, টাকা পয়সা, মেন্টাল অনেক রকম প্রবলেমস, সাইকোলজিক্যাল, এগুলো হয়েছে। হ্যাঁ সত্যি গো, এই যে বেবির কিছু হয়নি এটাই অনেক বড় ব্যাপার, কিন্তু হতে যাচ্ছিল আর একটু হলে। তো কেমন লাগলো তোমাদের এই গল্পটা? না আমি নোট করে রেখেছিলাম অনেক দিন, এবারে তোমাদেরকে বলবো বলবো করে আর বলাই হয়নি। আজকে আমার হঠাৎ করে মনে পড়লো যে না, আমার হঠাৎ করে ডায়েরি পাতা উল্টাতে গিয়ে চোখে পড়ে গেল, আরে এই গল্পটা তো মিস হয়ে গেছিল আমার। তাহলে হঠাৎ করে এসে এই গল্পটা তোমাদেরকে শুনিয়ে দিই। তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা, তোমরা এনজয় করলে কি না? আর আজকে হঠাৎ করে এসে গেছি, সেটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। একদম babies are favorite targets of these negative entities and babies happen to have a third eye. একদম and are prone to have real lifetime visions of, একদম ঠিক বলেছ নীলাঞ্জন। বাচ্চাদের তো খুব শুদ্ধ এবং ভীষণ ভালনারেবল, ওদের মধ্যে তখনও তো সেই ওইটা ব্যাপারটা রয়েছে। তো সেটাই আর কি, ওরা খুব সফট টার্গেট। বর্ণালী ম্যাডাম এসেছেন, খুব ভালো লাগলো, আপনি লিখেছেন খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। হ্যাঁ খুব ভয়ঙ্কর ছিল, খুব ভয়ঙ্কর ছিল। রঞ্জিতা ম্যাডাম বলছেন খুব ভয়ঙ্কর ঘটনা। নীলাক্ষী এসেছে, দারুণ, নীলাক্ষীকে আমি পেলাম আমাদের লাইভে, খুব ভাল লাগলো। নীলাক্ষীর কেমন লাগলো লিখেছে, খুব ভালো লাগলো শুনে দাদা, থ্যাংক ইউ নীলাক্ষী, থ্যাংক ইউ সো মাচ। মৌমিতা বলছে আর একটা বলুন দাদা। আচ্ছা, আর একটা ছোট গল্প বলে আমি আজকে মতো শেষ করব। এইটা কিন্তু আমাদের ফ্যামিলির গল্প, মানে আমার মামার বাড়ির ফ্যামিলির গল্প। সেই সময় আমার দাদু আয়রনসাইড রোডে থাকে, আয়রনসাইড রোডে। সেখানে দাদুর একটা বাংলো, কর্মসূত্রে যেটা পেয়েছে। যেই গল্পটা বললাম নীলাঞ্জন, তার নাম ঠিক আমার মনে নেই গো। অনেক দিন আগে না আমি একটা হন্টিং সিরিজগুলো থাকে না ডিসকভারিতে, ইউটিউবে, এই রকম কোথাও একটা বেশ কিছু বছর, মানে বছর না হলেও বেশ কিছু মাস আগে আমি দেখেছিলাম, এবং তখন আমি নোট করে রেখেছিলাম ফ্যাক্টসগুলো, কিন্তু এক্স্যাক্টলি কোথায় দেখেছিলাম আর এটা কোন এপিসোডে ছিল সেটা না আমি আর একদম মনে নেই গো, মানে আমার একদম মনে নেই। কিন্তু যদি আমি পাই আমি নিশ্চয়ই শেয়ার করব, আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে, আমি গ্রুপে পোস্ট করে দেব যদি পাই। এখন যে গল্পটা বলছি এটা কিন্তু আমার মামার বাড়ির গল্প। আমার মামার বাড়িতে আমার দাদু তখন থাকেন ওই আয়রনসাইড রোডে, খুব জমজমাট জায়গা, আর সেখানে দাদু একটা বাংলোতে থাকে, কাজের কর্মসূত্রে পাওয়া বাংলো। আর আমার মারা 6 ভাই বোন, মাদের, তার মধ্যে আমার মা হচ্ছে সবচেয়ে ছোট,
আর আমার বড় মামুর যেরকম হয়, অল্প বয়সে তখন বিয়ে হয়ে যেত না, মানে চাইল্ড ম্যারেজ নয়, কিন্তু ছেলেদের মোটামুটি 24-25 বছর, আর মেয়েরা হয়তো সেই 16-17-18 তার মধ্যেই বিয়ে হয়ে যাচ্ছে, যেরকম হতো। তো সেই রকমভাবে আমার বড় মামুর বিয়ে হয়। তো তখন আর আমার বড় মাসির বিয়ে হয়ে গেছে ততদিনে। তো বাড়িতে আছে আমার দাদু, দিদুয়া, আমার বড় মামু, আর আমি না একটা খুব মজার জিনিস, আমি আমার মামিমা, আমার দুই মামিমা, আমি মামিমাদেরকে মান্নামা বলি। ছোটবেলাতে মামিমা বলতে পারতাম না, মান্নামা বলতাম। তো সেই ডাকটা ওদের এত ভালো লাগতো, ওরা রেখে দিয়েছে ডাকটা, মানে আমাকে ওটাই বলতে হবে, মানে আমি মান্নামাই বলি, বড় মান্নামা ছোট মান্নামা, তো আমি মামিমা বলি না। তো তখন বড় মান্নামার বিয়ে হয়ে এসেছে, বড় মান্নামা, বড় মামু, বড় মান্নামা, আমার মাকে নিয়ে 3 বোন আর ছোট মামু, আর অনেকগুলো আটডালি, কুক, ড্রাইভার, মালি, এরা সমস্ত ছিল। তো এইভাবে কি হয়েছে, একটা সন্ধেবেলাতে কোনো একটা, না তার আগে বলে রাখি, তখনকার দিনে পুরনো বাড়িগুলোতে একটা রেওয়াজ ছিল, যেই রেওয়াজটা কিন্তু আমার মামার বাড়িতে আজও আছে। সেটা হচ্ছে বাইরে শপিং করাটা খুব একটা চল ছিল না, বাড়িতে আসতো লোকজন। মনে আছে? তোমাদের অনেকে রিলেট করতে পারবে এইটা। চালালা বা চালালি আসতো, মুড়িয়ালা বা মুড়িয়ালি আসতো, মাছালা বা মাছওয়ালি আসতো, তারপরে এমনকি শ্যাঁকড়ারা পর্যন্ত আসতো বাড়িতে। মারা বলতো আমরা গয়না ডিজাইন করে দিতাম, ডিজাইন মানে আমরা ওই এঁকে দিতাম বা ওকে বুঝিয়ে দিতাম যে এখানে এরকম স্টোন হবে, ওখানে ওই হবে। শ্যাঁকড়া আসতো, এমনকি বাড়িতে কাপড় পর্যন্ত বিক্রি করতে আসতো, গাঁটরি কাপড় নিয়ে, সে কাপড় খুলে খুলে দেখাতো, সেখান থেকে চুজ করে নেওয়া হতো। কাজেই সেই সময়টাতে বাইরে থেকে, মানে বাইরে শপিং করতে যাওয়া খুব একটা চল ছিল না। আর আমার দাদু ভীষণ রক্ষণশীল ছিলেন, ভীষণ রক্ষণশীল। আমার মাদের বা বৌমাদের অ্যালাউড ছিল না তারা কোথাও বাইরে গিয়ে ছাদে পর্যন্ত বেশিক্ষণ দাঁড়ায়, কি তারা মানে বারান্দায় বেশিক্ষণ দাঁড়ায়, বাইরে যাওয়া খুব কম। মানে সে ড্রাইভার আড্ডালি দিয়ে বাইরে যাবে, আবার ড্রাইভার আড্ডালিরা এসকর্ট করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে যাবে, এই রকম সিচুয়েশন। মানে ভীষণ, মা বলতো মানে অ্যাট টাইমস খুব খারাপ লাগতো, আর খুব বাজেও লাগতো। মানে স্কুল কলেজও সেই রকম ভাবে লোক গিয়ে দিয়ে আসছে, লোক গিয়ে নিয়ে আসছে, এরকম ভীষণ একটা প্রোটেক্টেড ব্যাপারে ওভাবে মারা থাকতো। তো হয়েছে কি, মাদের বাড়িতে তখন, আমার মা কিন্তু তখন বেশ ছোট, আর আমার মান্নামা, বড় মান্নামা একদম ছোট, মানে ওই 17-18 ম্যাক্সিমাম, ওরকম বয়স। আর বড় মান্নামা খুব সুন্দর, আমার ইনফ্যাক্ট আমার 2 মান্নামাই খুব সুন্দর। আমার মাসিরা, মায়েরা খুব মানে সুন্দর, মানে দে আর ভেরি প্রিটি। তো মামিমা আর মান্নামার না ভীষণ চুল ছিল, মানে হাঁটু ছাড়িয়ে চলে যেত চুল, হাঁটু ছাড়িয়ে চুল চলে যেত। তো মান্নামা কি করতো, ওই দুপুর বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই সামনে যেটুকু বাগান ছিল, বাগানে একটা তেঁতুল গাছ ছিল, মান্নামা ওই তেঁতুল গাছের তলায় বসে বসে এরকম করে তেঁতুল খেত, আচার খেত বাকি ননদদের সঙ্গে। এটা প্রায় ডেইলি প্র্যাকটিস ছিল, কারণ বাইরে এন্টারটেনমেন্ট ছিল না, তো বাইরে যেতে দিত না। ভেতরেই যেটুকু ওই ননদ ফনদ নিয়ে যেটুকু এনজয় করা যায় সেরকমই করতো। আর ওই বাড়িতে দাদুদের মাছ বিক্রি করতে একজন মাছওয়ালি আসত। সেই মাছওয়ালি বেশ শ্যামলা গায়ের রং,
একটু ভারিক্কি চেহারা, আর সবচেয়ে স্ট্রাইকিং ফিচার যেটা তার ছিল সেটা হচ্ছে তার চোখ। চোখ দুটো না বেশ ড্যাবা ড্যাবা চোখ যাকে বলে, এরকম চোখ ছিল। আর মান্নামা সামহাও ওই মাছওয়ালিকে দেখলে না একটু কেমন জানি সিটিয়ে যেত, আর সে না এরকম বড় বড় চোখ করে এরকম করে তাকাতো, কথা বলতো। মান্নামার কেন জানি ওই মাছওয়ালিকে দেখে খুব একটা ভালো লাগতো না। ভালো মানে এই না যে মাছওয়ালি অসৎ বা কিছু পাজি, সেরকম না, কিন্তু ওর ওই স্টেয়ারটা, ওই যে তাকিয়ে থাকে যে ওরকম চোখে, মান্নার ঠিক ভাল লাগতো না। আর বাড়িতে নতুন বউ, সবাই তো একটুখানি দেখে ভালো করে খুঁটিয়ে, মাছওয়ালিও একটু বেশি করেই যেন মান্নামাকে দেখতো। তো মান্নামা খুব অস্বস্তিতে ভুগতো, খুব আনকমফোর্টেবল লাগতো। এই করতে করতে তো দিন যায়। একদিন সন্ধেবেলাতে দাদুর একটা পার্টি আছে, অফিসের পার্টি, এবং আমার দিদা 7 জন্মে কোনোদিন পার্টি যায় না, কোনোদিন, নেভার, যে কোনোদিন দিদা যেতেন না। এবং দিদা হচ্ছে সেই মহিলা, মায়ের কাছে শুনেছি, যারা হচ্ছে প্রথম সন্তান জন্মাবার পরেই কুচি দিয়ে শাড়ি পরা ছেড়ে দিয়েছিল, রঙিন শাড়ি পরা ছেড়ে দিয়েছিল। সিধে করে শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়, গায়ে অল্প বুটি, এই টাইপের। রঙিন কাপড় না, কুচি দিয়ে শাড়ি পরা না। বাইরে যদি যেতে হয় একান্ত, তখন হয়তো কুচি দিয়ে একটা শাড়ি পরলো, সেটাও ওই অফ হোয়াইট কি ভীষণ হালকা প্যাস্টেল কালারের, এই রকম। তো আমার দিদা সেই ওল্ড স্কুল, মানে সেই ধরনের মহিলা। তো দিদার পার্টিতে যাওয়া মানে একেবারেই তার ইচ্ছে না, কিন্তু সেটা বোধহয় কিছু একটা, সে ওই যে কাপলস পার্টি টার্টি হয় না, মানে এরকম একটা পার্টি যেখানে কিনা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে যেতে হবে। তো দিদা দাদুর সঙ্গে বেরিয়েছে খুব অনিচ্ছা সত্ত্বে, খুব অনিচ্ছা সত্ত্বে। তো বেরিয়েছে। আর বাড়িতে কারা আছে? বাড়িতে আছে মান্নামা, বড় মামু অফিসে, ওরা সবাই আইপিএস, বড় মামু অফিসে, আর বাড়িতে কতগুলো মেয়ে, ছোট মামুও কাজে, শুধু বড় মান্নামা, আমার মা, আমার 2 মাসি, আর ওই কাজের ঠাকুর রয়েছে, 2-3 জন আড্ডালি রয়েছে, এরা সব রয়েছে। তো মান্নামা ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে, আর সেদিনকে ছিল পূর্ণিমা, জ্যোৎস্না। মান্নামা ওয়াশরুমে সবে ঢুকেছে, আলো জ্বালাবে তার আগেই ওই যে আবছা চাঁদের আলোটা এসে পড়েছে। মান্নামা দেখছে ওই ওয়াশরুমে মান্নামার দিকে তাকিয়ে ওই মাছওয়ালিটা এরকম করে দাঁড়িয়ে আছে, এরকম করে চোখ দিয়ে মান্নামার দিকে তাকিয়ে আছে। মানে এক লহমায় মান্নামা দেখেছে চাঁদের আলোটা এসে পড়েছে। মান্নামা তো চিৎকার করে ছুটে বেরিয়ে, মানে এত জোরে ছুটেছে। আর আমার মেজমাসি আর সেজমাসি কি করেছে, যে রাঁধুনি ছিল সে সবজি কাটছিল বটিতে, বটিতে মেরেছে লাথি, পা কেটে রক্তারক্তি, চিৎকার চিৎকার করে, মানে এত চিৎকার করেছে। এবং ওটা পুলিশ কোয়ার্টার, তো মানে চারিদিকে না হুলুস থুলুস পড়ে গেছে, সমস্ত আড্ডালিরা দৌড়ে যে কি হয়েছে কি হয়েছে, বেবিদের কি হয়েছে। আর ওকে যখন ওই লাথি মেরেছে, মানে কুককে, বেরোতে গিয়ে ওই কুক
কুককে সামনে পেয়েছে, কুককে লাথি মেরে দিয়েছে। কুকও তো ওরে বাবা রে, ওরে মারে, ভূত ভূত বলে চিৎকার করতে করতে কুক দৌড়চ্ছে, আটডালিরা দৌড়চ্ছে, সবাই মিলে দৌড়চ্ছে, মানে একটা প্যান্ডিমোনিয়াম। ধারে কাছের সমস্ত অন্য বাংলোগুলোতে কি হয়েছে, কি ব্যাপার, কি এরকম অবস্থা। ঠিক এই সময়তে আমার দাদু আর দিদুয়া তখন ফিরে আসছে বাড়িতে, আর চিৎকার চেঁচামেচি কোথায় হচ্ছে, কোথার থেকে এত চিৎকার আসছে, দেখছি কি এ তো আমার বাড়িতেই চিৎকার হচ্ছে। আর দিদুয়া তো ওখানেই, দাদুকে বলেছিলাম আমাকে নিয়ে যেও না, আমি কোনোদিন যেতে চাই না, কি হয়েছে ভগবান জানে, বাড়িতে এতগুলো মেয়ে, এই ওখান থেকে বকতে বকতে শিগগিরই চলো। মাসে কোনো রকমে সেই গাড়ি নিয়ে তারা ঢুকেছে বাড়িতে, গিয়ে দেখছে তো মানে সে ঘরদোর হুলু, এদিকে আলু গড়াচ্ছে, এদিকে পটল গড়াচ্ছে, বটিটা পড়ে আছে কাত হয়ে, রক্তের পায়ের ছাপ, পা কেটেছে তো, রক্তের পায়ের ছাপ, সবাই চেঁচাচ্ছে, আটডালিরাও চিৎকার করছে দাঁড়িয়ে, মানে বিভৎস কাণ্ড। বলছে কি হয়েছে তোদের? তারপর সবাইকে বসে বলছে কি কি হয়েছে? তখন বলছে ওরকম ভাবে আমি দেখেছি যে, বলছে ওরকম মায়েরা বলছে বড় বৌদি দেখেছে যে ওই মেছুনি দাঁড়িয়ে আছে ওয়াশরুমে। মেছুনি দাঁড়িয়ে আছে ওয়াশরুমে? পাগল নাকি? একটা লোক, একটা ও ঘরে ঢুকবে কি করে, ও কি করে ওভাবে দাঁড়িয়ে থাকবে? দেখি কোথায় কি দেখেছিস, আলো টালো জেলে, কেউ কোথাও নেই, নর্মাল। তখন বলছে কি, বল না আমি দেখেছি বাবু, মেছুনিকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি, মান্নামা বলছে। আর মান্নামা না ভীষণ কোয়াইট, ভীষণ কোয়াইট, মানে মান্নামা কথা বললে তুমি শুনতে পাবে না, মানে হ্যাঁ হ্যাঁ করতে হবে, এত আস্তে কথা বলে, ভীষণ শান্ত বড় মান্নামা। তো মান্নামা বলছে না বাবু আমি দেখেছি, এরকম করে। আর বাকি তিনটে ইয়াং মেয়ে ভয় পেয়ে গেছে মান্নামাকে ওরকম ওরে বাবারে মারে করে দৌড়ে আসতে দেখে। তখন পরের দিনই সকালবেলাতে দাদু তো কোনো একজন আটডালিকে পাঠালো, কি ওই মেছুনিকে দেখেছে, দেখ তো ওই মেছুনি বাজারে কি বসেছে কিনা, কি ব্যাপার, একটু খোঁজ করতো, কি আমাদের ঘরে ঢুকেছিল বা কিছু। কি খবর এলো জানো? ওই মেছুনি মারা গেছে। মেছুনি কিন্তু আগের দিন মারা গেছে, যেটা কেউ জানতো না, মানে জানতো না মানে এই বাড়ির কেউ জানতো না যে সেই মেছুনি মারা গেছে। মেছুনিকে সেইবারে দেখেছে ও ওয়াশরুমে মান্নামা। তারপরে তো জানোই তো, এবারে একটুখানি থাকে যে তখনকার দিনের ফ্যামিলিগুলোতে একটু মন্দিরে যাওয়া বা ওইগুলো ছিল, কোনো সাধক টাধক তাদের সঙ্গে, জ্যোতিষী এইসব ব্যাপারগুলো থাকতো আগেকার দিনে। তো দাদু ওই রকম একজন একে, আমার মনে নেই খুব সম্ভবত, আমি শুনেছি আমার মামার বাড়ি, যদিও মানে এটা তো তখন আয়রন সাইড রোডে, আর আমার মামার বাড়ির বেসটা হচ্ছে মোটামুটি ভবানীপুর এরিয়াতে, হ্যাঁ, কিন্তু নিমতাতে একটি কালীবাড়ি আছে, নিমতা কালীবাড়ি, খুব সেটা আমাদের স্কুলের দিকটাতে, ওদিকে নিমতা কালীবাড়ি। নিমতা কালীবাড়িতে একজন খুব সিদ্ধ সাধক ছিলেন, তার কাছে দাদু মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে যাতায়াত করতেন। খুব সম্ভবত নিমতা কালীবাড়ির ওই সাধক বা অন্য কোনো ঠাকুর বাড়ির কোনো একটু সাধক গোছের একজন মানুষ, সে এসে মানে তার কাছে যখন মান্নামাকে নিয়ে যাওয়া হয় তখন বলে যে না, ওর ওপর একটা প্রভাব পড়েছে। ওই যে চুল খুলে, আর মান্নামার চুল তো হাঁটু ছাড়ানো, এবং বিলিভ করবে না, মেয়েরা তো জেনারেলি চুল ভিজিয়ে স্নান করে না সব সময়তে, মাঝে মাঝে করে, বেশিরভাগ সময়তেই তারা চুলটাকে বাঁচিয়েই করে। মান্নামা কিন্তু 3-4 বার করে দিনে স্নান করে, এবং প্রতিবার চুল ভিজিয়ে স্নান করে। এটা মান্নামার অদ্ভুত একটা অভ্যেস, শীতকালেও তাই, খুব পিটপিটে, শীতকালেও ওরকম ভাবে স্নান করে, এবং সব সময় চুল ভিজিয়েই স্নান করে।
রাত্রিরে মানে বেশ রাত্রিরে লাস্ট স্নানটা করে। তো মান্নামার চুল প্রায় সবসময় ভিজে থাকে, আর ওই যে হাঁটু ছাড়ানো ভিজে চুল সে তো বাঁধা যায় না। তো সেই খোলা চুলে ওই যে তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেঁতুল খেত, আচার খেত, কিছু একটা দৃষ্টি মান্নামার ওপর পড়েছিল। তখন সেই সাধক কিছু ক্রিয়া করে, কিছু পুজো করে ওই ঝেড়ে দেওয়ার মতো আর কি মান্নামাকে ক্লিন করে দেয়। তারপর থেকে ওই এবারে ওই রেস্ট্রিকশনটাও এলো, আর ওই ভর দুপুরে মানে বাগানে যাওয়া চলবে না, গাছের তলায় দাঁড়ানো চলবে না, আর মান্নামা তো চুল ভিজিয়ে স্নান করবে, ওই অভ্যেসটা বদলানো যাবে না। কাজেই ওই ঘরেই বসে থাকো, বড় জোর বারান্দায় বসো, কিন্তু তোমাকে ওই গাছের তলায় গিয়ে চুল খুলে, ভিজে চুল খুলে তেঁতুল খাওয়া বন্ধ হলো সেদিন থেকে। তো এই একটা গল্প আমার মামার বাড়ির গল্প। তো তোমাদের কেমন লাগলো জানাও। আজকে দুটো কিন্তু খুব ভয়ের গল্প বলেছি, আর এই মেছুনির ভয়ে কিন্তু মান্নামার দীর্ঘদিন ছিল। এখনো মানে এখন তো মান্নামা অনেক বয়স হয়ে গেছে, অত আর স্মৃতিতে মনেও থাকে না, কিন্তু কিছু বছর আগে অবধি সেই মেছুনির গল্প মান্নামা বলতো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই হঠাৎ করে করা লাইভ, এবং আজকের যে দুটো ঘটনা তোমাদের শোনালাম, একটা বিদেশের মাটিতে আর একটা তো একদমই আমাদের স্বদেশের মাটিতে। ঘোড়া গাড়ি গল্পটা আমি নিশ্চয়ই বলবো, এটা আমার ছাত্রছাত্রীরা আবার শুনতে চেয়েছে। আমি ওটা একটা ওই শুক্রবারের কোনো একটা পর্বে এসে আমি তোদেরকে নিশ্চয়ই বলবো। তোরা শুনতে চেয়েছিস, বলবো না? তাহলে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ শেষ করি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, তোমাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুক্রবারে কেউ একজন লাইভে এসো, পরপর দুদিন তো আমি লাইভে চলে এলাম। শুক্রবার দিন অনুরোধ রইল, কেউ যদি লাইভে আসো খুব ভালো হয়, আমাকে একটু জানিও। আর ইউটিউবের বন্ধুদের বলি, ফেসবুক গ্রুপের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে, সেইখানে ক্লিক করে আমাদের সদস্য হয়ে যাও, এবং তোমরাও আমাদের শোনাও তোমাদের জীবনের কথা। নীলাক্ষী বলছে, ইউ আর এ ওয়ান্ডারফুল ওরেটর দাদা। থ্যাংক ইউ সো মাচ নীলাক্ষী, থ্যাংক ইউ সো মাচ। তুমি এসো নীলাক্ষী, মাঝে মাঝে এসো, খুব ভাল লাগবে। শুক্রবার করে আমাদের লাইভ হয়, অনেকে আসেন, খুব সুন্দর করে গল্প বলেন, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের মতো আমাকে বিদায় দাও, আবার আগামী কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুভরাত্রি।